প্রত্যেককে আমি বলবো ওইভাবে ট্রেন করা উচিত যে না তুমি বোন এখন থেকেই কিছু করো, বিকজ ইন ফিউচারে তোমার দায়িত্ব তোমার নিজেকেই নিতে হবে। সবথেকে পপুলার একটা সাইট বিডি জবস, এখানে হচ্ছে অনসাইট জবের পাশাপাশিও কিন্তু অনেক রিমোট জব পাওয়া যায়। বাংলাদেশে আসলে ফিমেল ফ্রিল্যান্সারদের পার্টিসিপেশন হচ্ছে 9%, যেটা আসলে খুবই কম। এসআর ড্রিমাইটি ফিমেল কমিউনিটি গ্রুপটা দেখাই, এখানে আমাদের 64.7K মেম্বার্স আছে। চাকরি না খুঁজেও কিন্তু নিজে চাইলে অন্যদের জবটা ক্রিয়েট করতে পারেন। Exactly. স্কিল না হলে আসলে কোনোটাই হবে না। আপনার যখন একটা স্কিল থাকবে এবং আপনি যখন সেই স্কিলটা প্রপারলি শিখতে পারবেন, ভালোভাবে এক্সপার্ট হবেন, তখনই কিন্তু আপনি সেই স্কিলটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আমাদের একজন স্টুডেন্ট আছেন, ওনার নাম হচ্ছে রিতা শর্মা। তো উনি এই কোর্স চলাকালীন অবস্থাতেই কিন্তু একটা রিমোট জব পাইছেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের পডকাস্টে অনেক ডিফারেন্ট একটা পডকাস্ট, বিকজ আমরা আজকে বাংলাদেশের এমন কিছু সমস্যা নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে আসলে অনেকে কথা বলে না বা অনেকে কথা বলার প্রয়োজন মনে করে না। আপনাদের সাথে আমি আছি মেহনাজ করিম অর্নি, ট্রেনার অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভ অফিসার। এই পর্যন্ত আমি 8,000-এরও বেশি স্টুডেন্টকে ট্রেনিং প্রোভাইড করেছি বিভিন্ন স্কিলসের উপর, ইংলিশ কমিউনিকেশন, কন্টেন্ট ক্রিয়েশন, পাবলিক স্পিকিং। এর পাশাপাশি আমি একজন পাবলিক স্পিকার, বিভিন্ন ইউনিভার্সিটিতে সেমিনারে পাবলিক স্পিকার হিসেবে আমি অ্যাটেন্ড করেছি। তার পাশাপাশি আমি একজন উদ্যোক্তা, আমার নিজের একটা ক্লোদিং বিজনেস আছে। এবং আমি যদি আমার একাডেমিক কোয়ালিফিকেশনের কথা বলি, তাহলে আমি এলএলবি কমপ্লিট করেছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এবং বর্তমানে আমি অ্যাপ্রেন্টিস লয়ার লোয়ার কোর্টে। এসআর ড্রিমাইটি থেকে আমি টানা 3 বছরের জন্য বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং লিডারশিপ এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলাম। এই ছিল আমার ছোট্ট একটা পরিচয় আপনাদের সবার উদ্দেশ্যে। এবং সবথেকে স্পেশাল যে পরিচয়টা আমি দিতে চাই সেটা হচ্ছে আমি ফিমেল ক্যাম্পেইনের লিড ট্রেনার ছিলাম। এটা আমার এখন পর্যন্ত সব থেকে স্পেশাল একটা পরিচয় আমি বলতে পারি। আজকের পডকাস্টে শুধু আমি একা নই, আরেকজন আছেন আপনাদের সবার পরিচিত ফেস, ওনার সাথে চলেন আমরা দেখা করি। আসসালামু আলাইকুম, আমি ওয়াসিকা রহমান, এসআর ড্রিমাইটি ট্রেনার। এছাড়াও আমি যদি আমার অন্যান্য পরিচয়গুলো বলি, আমি হচ্ছে এনএসডিএ সার্টিফাইড ডিজিটাল মার্কেটার এবং গুগল সার্টিফাইড এডুকেটর। এছাড়াও আমি হচ্ছে একজন উদ্যোক্তা ফ্রিল্যান্সার। আমি প্রায় 10,000-এরও বেশি শিক্ষার্থীদেরকে এম্পাওয়ার করেছি এবং বর্তমানে আমাদের এসআর ড্রিমাইটির ফিমেল ক্যাম্পেইনে যে ব্যাচটা চলতেছে সেখানে একজন লিড ট্রেনার হিসেবে আছি। এই লিড ট্রেনারের যে জার্নিটা বা এই যে লিড ট্রেনারটা হওয়া একটা ফিমেল ক্যাম্পেইনে, এটা আমার জন্য সবথেকে বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ হচ্ছে যে এখানে আমি আমার দ্বারা অন্যান্য যে সকল মেয়েরা আছে বাংলাদেশে তাদেরকে এম্পাওয়ার করতেছি। আমার দ্বারা হচ্ছে তাদের মধ্যে কনফিডেন্স আসতেছে, তারা হচ্ছে একটা স্কিল শেখার জন্য ইন্টারেস্টেড হচ্ছে বা হচ্ছে একটা স্কিল শিখতেছে। আমার কাছ থেকে শিখে তারা তাদের লাইফে একটা পজিটিভ চেঞ্জেস নিয়ে আসতেছে। এখন আমাদের ভবিষ্যৎটা কখন ভালো হবে? আমাদের ভবিষ্যৎটা তখনই ভালো হবে যখন আমাদের বর্তমান ভালো থাকবে। যেমনটা হচ্ছে কালকে হচ্ছে আমি একটা লোকাল নিউজ দেখছি যেখানে হচ্ছে যে বিয়ের দিন হাজব্যান্ড ওয়াইফ দুইজনই হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখন তারা তো হচ্ছে এই যে বিয়ের দিন, এরপরে তো তাদের নিশ্চয়ই অনেক স্বপ্ন ছিল, তারা তাদের লাইফে কী করবে না করবে, অনেক গোলস ছিল, অনেক ড্রিম ছিল। তো এই জিনিসটা কি হইলো, মানে যেদিন তাদের স্টার্টিংটা ছিল জানি সেদিনই কিন্তু এন্ড হয়ে গেছে। তো এক্ষেত্রে আসলে কোনো কিছুই বলা যায় না যে কি হবে না হবে। এখন আমাদের ফিউচারটা ভালো করার জন্য আমাদের প্রেজেন্টটাকে অবশ্যই ভালো রাখতে হবে। প্রেজেন্ট ভালো থাকলে এমনিতেই ফিউচার ভালো হবে। এক্স্যাক্টলি রাইট, এটাই হচ্ছে কথা। সো আমরা আসলে আমাদের লাইফে যখন আমরা একটা ভালো একটা টাইম পার করি তখন আমরা এটা চিন্তা করি না যে আমাদের লাইফে একটা খারাপ সময় আসতেই পারে, আর ওই খারাপ সময়টা আসলে তখন আমরা কি করব এই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় থাকে না। কিন্তু ওই যে মানুষের জীবন কিন্তু ভালো খারাপ সময় মিলিয়েই মানুষের জীবন, তাই আমাদের সবারই আসলে ওইভাবেই চিন্তা করা উচিত। এবং আপনার ছোট বোন যদি থাকে, আপনার আমি বলবো যে আপনার ফ্যামিলিতে যে কোনো মেয়ে যদি থাকে, প্রত্যেককে আমি বলবো ওইভাবে ট্রেন করা উচিত যে না তুমি বাবা এখন থেকেই কিছু করো, তুমি বোন এখন থেকে কিছু করো, বিকজ ইন ফিউচারে তোমার দায়িত্ব তোমার নিজেকেই নিতে হবে। ওইভাবে আমার মনে হয় যে প্রত্যেকটা আমাদের আশেপাশে যারা আছে, যারা আমাদের দেখে ইনফ্লুয়েন্স হয়, বা আমার যারা ছোট বোন আছে, বা আমি বলবো ছোট বোন বলেন, বড় বোন বলেন, ম্যারিড ওমেন বলেন, সবাইকে এভাবে আমাদের লাইক অ্যাটলিস্ট এনকারেজ করা উচিত কিছু একটা করার জন্য, নট ডিমোটিভেট যে না তোমাকে দিয়ে হবে না, তুমি পারবা না, ওই পুলিশ হয়ে কি করবা, পুলিশ কি মেয়েরা কি আর পুলিশ হয় নাকি, তারপর হচ্ছে তুমি ইঞ্জিনিয়ার হয়ে কি করবা, মেয়ে মানুষের ইঞ্জিনিয়ার হওয়ার কি দরকার, এই যে প্রফেশনাল যে ট্যাগগুলা যে তুমি মেয়ে মানুষ তুমি এটা করবা না। তারপর অনেক সময় দেখা যায় আমরা যদি অফিস এনভায়রনমেন্টের কথা বলি, একটা অফিসে ধরেন যে
একটা পরিবেশে ধরেন কর্পোরেট লাইফের কথা যদি বলি, অনেক সময় কর্পোরেট যে ইন্টারনাল পলিটিক্সগুলো যে হয় অফিসে, ইন্টারনাল পলিটিক্সের শিকার কিন্তু ম্যাক্সিমাম টাইম মেয়েরা হয়। প্রমোশনের ক্ষেত্রেও দেখবেন প্রমোশন কাদের বেশি আটকায়, মেয়েদেরই বেশি প্রমোশন আটকায়। কারণ মানুষ, যেটা আমি এর আগের বারও বলেছি, আমি এবারও বলছি, যে কারণ মনে করা হয় এইটা একটা স্টেরিওটিপিক্যাল কথাবার্তা, যে চিন্তা ভাবনা এরকম যে মেয়েরা আসলে লিড করতে পারে না। ঠিক আছে, এটা আবার অনেকে ব্যাড এক্সাম্পলও দেয়, যে দেখো ও তো মেয়ে ছিল, ও কিভাবে হচ্ছে লিড করছে, জিনিসটা তো ভালো হয় নাই, এই না সেই না। তো গুড এক্সাম্পল কিন্তু কেউ দিবে না। এরকম অসংখ্য গুড এক্সাম্পল আছে যারা খুব ভালোভাবে বাংলাদেশকে লিড করেছে, বা আমি যদি বলি খুব ভালোভাবে বিভিন্ন অফিস বা বলেন এনজিও বলেন, বিভিন্ন পজিশন বলেন, সে তার জায়গা থেকে পারফেক্টলি কাজ করছে, কিন্তু কখনো ওই স্বীকৃতিটা মেয়েরা পায় না। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, এটাই হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ টুয়ার্ডস ওমেন। সো এখানে আমি যেটা বলবো, যে এই যে অফিস এনভায়রনমেন্টের কথা বললাম, সো অফিসে আসলে পলিটিক্সের শিকার মেয়েরা হয়, এটা আমি অস্বীকার করার কিছু নাই এখানে আপনার লাইক অস্বীকার করার অপশনই নাই। কর্পোরেট লাইফটা মেয়েদের জন্য অনেক ডিফিকাল্ট। এনভায়রনমেন্টের কথা বলেন, হ্যারাসমেন্টের কথা বলেন, ইভটিজিংয়ের কথা বলেন, তারপর হচ্ছে ধরেন বাসায় গেলো, তারপর হোয়াটসঅ্যাপে একটা টেক্সট আসলো, এমন একজন মানে অনাকাঙ্ক্ষিত একটা টেক্সট, যেটার জন্য ওই মেয়েটা পরের দিন অফিসে যাবে, মানে সে আর কমফোর্টেবল ফিল করে না জিনিসটা। তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু মেয়েরা প্রতিনিয়ত ফেস করে যাচ্ছে বাংলাদেশ। এটা আমি বলবো যে সব জায়গায় হয়তো হয়, বাংলাদেশে এই জিনিসগুলো একটু বেশি হয়, যার কারণে আপনিও বাসা থেকে কাজ করাটা চুজ করে নিয়েছেন, আমিও বাসা থেকে কাজ করাটা চুজ করে নিয়েছি। অ্যান্ড চাইলেই হচ্ছে আমরা অফিসে যেয়ে কাজ করতে পারবো, বাট উই ফিল মোর কমফোর্টেবল হিয়ার, যে আমরা ওয়ার্ক ফ্রম হোম করতেছি বা ফ্রিল্যান্সিং এর মতো হচ্ছে নিজের বাসা থেকে কাজগুলো করতেছি। এখন ক্লায়েন্টের সাথে কথা বলা বা অফিসের যে কোনো কাজ করা, সবকিছু আমরা নিজেদের ঘর থেকে, নিজেদের ঘর বলতে আমরা নিজেদের যে বেডরুমটা থাকে, যেখানে হচ্ছে আমরা সব সময় থাকি, এরকম একটা নিজেদের কমফোর্টেবল জায়গা থেকে আমরা কাজগুলো করতে পারতেছি। এখানে আসলে আমরা কিভাবে করতেছি এই জিনিসটা আসলে কেউ ওইভাবে দেখার নেই, কিন্তু আমরা কি কাজটা করতেছি ওইটাই কিন্তু মেইন। এখন দেখা যাচ্ছে আমরা নিজেদের সময় সুযোগ মতন বা নিজেরা যেভাবে কমফোর্টেবল ফিল করি সেভাবে আমরা কাজগুলো করতেছি। ওই ক্ষেত্রে আমাদের কাজ করতে কিন্তু আরও বেশি কমফোর্টেবল ফিল হয় বা আরও বেশি নিজের মনে হয়। এখন এক্ষেত্রে দেখা যায় কি, আমরা যখন অফিসে গিয়ে যদি কাজ করি, বর্তমানে আমি যে জিনিসটা সব থেকে বেশি ফেস করতেছি, আমি যদি হচ্ছে কলেজে যাওয়ার সময় দেখা যায় কি সিএনজিতে উঠতে হয়। এখন এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আগেরবারও পডকাস্টে কথা বলছিলাম, এখনও আবার বলতেছি। দেখা যায় সিএনজিতে যখন আমরা যাই, সিএনজিতে গেলে কিন্তু আমাদের আশেপাশে মানুষ বসেই। এখন সব সময় তো বিষয়টা এইভাবে দেখা যায় না যে আমার পাশে এখন মেয়েই থাকতেছে, এখন প্রায় সময় দেখা যায় যে ছেলেরাও থাকে। এখন বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা ফেস করতেছি সেটা দেখা যায় কি, পাশে জায়গা থাকার পরে ওরা হচ্ছে ওইদিকে চাপবে না, গা ঘেঁষেই বসে থাকে। এক্ষেত্রে আপনি যদি তাদেরকে বলেন যে ভাই আপনার পাশে তো জায়গা আছে, আপনি একটু ওইদিকে যান। এখন এটা ছোট ছেলে থেকে শুরু করে বয়স্ক লোক একটু তারাও কিন্তু সেম। এখন ওদেরকে যদি বলি যে পাশে জায়গা আছে, একটু ওইদিকে আপনি একটু চাপেন, এখানে তো আমি বসতে পারতেছি না, বা হচ্ছে প্রবলেম হইতেছে বা কিছু একটা যদি আপনি বলেন, ওরা এই জিনিসটা নিয়ে আরও চিল্লাফাল্লা শুরু করে দেয় যে কোথায় এখানে জায়গা আছে, এদিকে তো আর যাওয়া যাচ্ছে না, মানে এরকম। পরে যদি আপনি আরও কিছু বলেন বা একটু যদি আপনি একটু রাগ দেখান বা হচ্ছে নর্মালিও যদি জিনিস আনেন, ওরা কি বলবে, ওরা বলবে এত প্রবলেম হলে অন্যটা দিয়ে চলে যান। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মেয়েদের সব থেকে বেশি ফেস হয় রাস্তাঘাটে। এখন এটা যে শুধু আমার প্রবলেম এমনটা কিন্তু না, অন্যান্য যেই মেয়েরা আছে তারা সবাই এই প্রবলেম ফেস করতেছে। এখন আমি যদি আমার ফ্রেন্ডদের সাথেও এটা নিয়ে আলোচনা করতে যাই, দেখা যায় কি তাদের থেকেও সেম প্রবলেম। অন্য মেয়েদের সাথে কথা বলতে গেলে ওদের কাছেও সেম প্রবলেম, যে না আমরা এই জিনিসগুলো প্রতিনিয়ত ফেস করতেছি। এক্স্যাক্টলি রাইট। সো এই যে পাবলিক ট্রান্সপোর্টের কথা, যেটা আর কি মূল বিষয় যেটা, সো পাবলিক ট্রান্সপোর্টের মানে এটা তো অসংখ্য কাহিনী আছে বাংলাদেশের, মানে হাজারো হিস্ট্রি আছে বাংলাদেশে, যে পাবলিক ট্রান্সপোর্টে ইভেন মানে মেয়েদেরকে রেপও করা হয়েছে পাবলিক ট্রান্সপোর্টে। এই ধরনের কেসও বাংলাদেশে অনেক আছে। সো ভয়টা না অটোমেটিক্যালি চলে আসে। আমি যদি নিজের কথা বলি, আমার নিজেরও অনেক ভয় লাগে যে পাবলিক ট্রান্সপোর্টে যাব, বাসে যাব, আমার অনেক ভয় লাগে। ট্রাস্ট মি, আমার এখনও ভয় লাগে যে আমি বাসে যাব, উঠবো, বা মানে লাইক মানে আমার জিনিসটাতেই আমার এই যে বাস যেখানে হচ্ছে এতজন মানুষ থাকার পরেও কিন্তু দেখা যায় যে আমরা নিজেদেরকে সেফ ফিল করি না। এক্স্যাক্টলি রাইট। সো এটাই বললাম যে আমার পার্সোনালি আমি নিজেও জিনিসটা লাইক আমার নিজেরই ভয় লাগে। এখন আপনি চিন্তা করেন যে সব মেয়েদের কথা যদি চিন্তা করি, লাইক সবাই তো আর চাইলেই হচ্ছে সিএনজিতে উঠতে পারে না, চাইলে একটা উবার নিয়ে নিব, যে কস্টলি এখন সব কিছু, চাইলেই আসলে ওই একটা সিএনজি নিব, উবার নিব বা রিক্সা নিব, এখান থেকে এখানে যাব, 100 টাকা ভাড়া, 200 টাকা ভাড়া, 500 টাকা ভাড়া, এটা পসিবল হয় না। যার ফলে কি হয়, মেয়েদের আসলে আলটিমেটলি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয়। এটা আসলে সবার মানে ইচ্ছাকৃতভাবে তো আর করে না, এটা তো কারো চয়েস না, বাট এটা করতে হয় বিকজ আর কোনো অপশন
নাই কারো কাছে। তো দেখা যায় কি ওই যে ভয়টা, ওই আনকমফোর্টেবল বিষয়টা, ওই যে কতক্ষণে বাস থেকে নামবো, এই যে ভিতরে কতক্ষণে যে বাসায় মাথার গিয়ে মধ্যে পৌঁছাবো। কতক্ষণে বাসায় গিয়ে বসবো, এই যে মাথার মধ্যে যে কত কিছু চলতে থাকে তখন, যে এই লোকটা আমার দিকে এভাবে তাকাচ্ছে, সে কি ভাবতেছে আমাকে নিয়ে, একটু পরপর ওই যে নিজের ওড়না ঠিক করা যে সব কিছু ঠিক আছে কিনা, আমাকে একটু অড দেখাইতেছে কিনা, বা অন্যভাবে আমাকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে কিনা, এটা প্রত্যেকটা মেয়ের আসলে কমন একটা প্রবলেম। অ্যান্ড এই কারণে আমি বলবো যারা অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেম ফেস করছে, যারা অ্যাকচুয়ালি বাসে হয়তো বা পাবলিক ট্রান্সপোর্টে হয়তো বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে, বা কেউ হয়তো ব্যাড টাচ করছে কাউকে, ওই মেয়েটা সেকেন্ড টাইম বাসা থেকে যে বের হবে সেই সাহসটা ওই মেয়েটা করতে পারে না। সেটা ছোট মেয়ে হতে পারে, ছোট একটা বাচ্চা হতে পারে, 10 বছরের বাচ্চা হতে পারে, 15 বছরের মেয়ে হতে পারে, 17 বছর, 20 বছর, ইভেন আমাদের বয়স বা আমাদের থেকে বড় যারা আছে তাদেরও কিন্তু সেম, ওদের চিন্তা ভাবনাটাও সেম। অ্যান্ড আমি বলবো যে এই ভয় থেকে তারা সেকেন্ড টাইম যে বাসা থেকে বের হবে ওই চিন্তা ভাবনাটা থাকে না, অ্যান্ড আমি যাব না কাজে, আমি করব না চাকরি, আচ্ছা। তখন তাদের চয়েস হচ্ছে এটা হয়ে যায় যে না আমি যাব না, আমি কাজ করব না। বাট এখন এটা তো আর অপশন না আলটিমেটলি, যে আমি হ্যাঁ। যাব না, আমি কাজ করব না, বাসা থেকে বের হতে পারছি না বিকজ আমার সেফটি নাই, কিন্তু বাসা থেকে বের হতে হয় কাজে। এখন আপনি যদি কাজ করতে না যেতে চান, আপনি যদি ওখানে যেতে কমফোর্টেবল ফিল না করেন, বাসায় বসে কিছু একটা করেন। এই জন্য আমি বলবো যে মেয়েদেরকে আসলে অনলাইন যে ক্যারিয়ার আছে, অনলাইন যে সেক্টর আছে, বাসায় বসে কাজ করার বিষয়টা আমি বলবো ম্যাক্সিমাম মেয়ে জানে না। তখন বাসায় বসে কিভাবে কাজ করা যায় এই বিষয়টাও জানে না। আবার হচ্ছে বিজনেস করার বিষয়ে হচ্ছে মেয়েদেরকে ম্যাক্সিমাম টাইম ডিমোটিভেট করা হয়। তারপর হচ্ছে একটা কম্পিউটার ইউজ করবে বা একটা স্মার্টফোন ইউজ করে কাজ করবে, সেটাতেও মেয়েদেরকে ডিমোটিভেট করা হয়। তো আমার কথা হচ্ছে এই ডিমোটিভেশনটা কেন, কারো কথায় কান দেওয়া যাবে না। যেহেতু আপনি চুজ করেছেন যে আপনি বাসার বাইরে যাবেন না বিকজ আপনার ভয় লাগে, আসলে এই ধরনের আমাদের মেয়েদের এই ধরনের যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা চাই না ফেস করতে, এই জন্য আমি চাই বাসায় থাকতে। তো বাসায় থাকা মানে এই না যে বাসায় বসে থাকবো, টিভি দেখবো, রিলস দেখবো, বাসায় ভাত রান্না করবো, ডাল রান্না করবো, ঘর ঝাড়ু দিব, ঘুমায় যাব, শেষ, এতটুকু তো না। বাসায় বসেও তো একটা লাইফ, একটা ক্যারিয়ার বিল্ড আপ করা যায়। এই জিনিসটাই আমরা বুঝি না। আপনার কাছে কোনো অপশন নেই আপনি অনলাইন বিজনেস করেন, আপনার কাছে কোনো অপশন নেই আপনি ঘরে বসে যে আপনি বাংলাদেশের বাইরে একটা কান্ট্রিতে রিমোট জব করতে পারেন, এই বিষয়টাই অনেকে জানে না। এখন অনেকে বলবেন যে রিমোট জব কী জিনিস? সো বাংলাদেশে বসে বাংলাদেশের বাইরের একটা কান্ট্রিতে কিন্তু চাইলেই হচ্ছে আপনি ঘরে বসে হচ্ছে জব করতেছেন, একদম সেম 9 to 5 জবের মতো। ইটস জাস্ট টাইমিংটা ওই দেশের মতো হবে। আপনি ঘরে বসে আপনি চাকরি করতেছেন প্রতিদিন, আপনাকে হয়তো রেডি হয়ে অফিসে যেতে হচ্ছে না, বাট আপনি অফিস করতেছেন প্রতিদিন। সো দ্যাটস দ্য থিং, যে আমাদের আসলে যে ঘরে বসে আছি তার মানে এই না যে ঘরেই বসে থাকবো, ঘরে বসে তো আমাদের কিছু একটা করতে হবে, এই জিনিসটা আমরা চিন্তা করি না। অ্যান্ড প্রত্যেকটা মেয়ের জন্য এই জিনিসটাই, অনলাইন ক্যারিয়ারটা, অনলাইন প্ল্যাটফর্মটা সব থেকে সেফ একটা প্ল্যাটফর্ম, বিকজ আপনার এখানে পাবলিক ট্রান্সপোর্টের ভয় নাই, এখানে আপনি যারা ফেস কভার করে তাদের জন্য এটা সেফ একটা অপশন, কারণ এখানে আপনার ফেস দেখছে, এটা কোনো প্রবলেম নেই। আপনি যেটা বলেন যে সিএনজিতে হয়তো কেউ আপনার গা ঘেঁষে বসে আছে, এই ভয়টা আমার করবে না যে না আমি আজকে গেলে আজকে আবার মানে কে আমার গা ঘেঁষে বসে থাকবে, এই জিনিসটার ভয় নাই। প্লাস অফিসে যাব, অফিস থেকে আসার সময় কে আমার দিকে কিভাবে তাকাচ্ছে, এই আনকমফোর্টেবল বিষয়টা আর নাই। বা অফিসের একজন হয়তো আপনাকে একটু অনাকাঙ্ক্ষিত মেসেজ দিল, ওই জিনিসটা নাই। অফিস পলিটিক্সের শিকার হওয়ার ভয়টাও কিন্তু এখানে নাই। সো এখানে অনেক বেনিফিটস আছে। যারা হচ্ছে অ্যাকচুয়ালি অনলাইনে বসে যারা রিমোট জব করে তারা জানে যে এটা আসলে কতটুকু, তার মধ্যে আবার স্যালারিও বেশি, সব থেকে বড় কথা, তাই ডলারে আসতেছে অনেক টাকা, যদি বাহিরের দেশে হয়, বাইরের দেশে কান্ট্রিতে জব করলে ডলারে স্যালারি আসতেছে। আপনি হয়তো আসা যাওয়ার ভাড়াতেই আপনার যে টাকা খরচ হয়ে যাচ্ছে ওইটাও সেভ হচ্ছে, প্লাস আপনি ধরেন 20,000 টাকায় একটা অফিসে জব করতেন, আপনি রিমোট জব করতেছেন 50,000 বাংলাদেশি টাকায়, তাই না? ইজ ইট পসিবল? আপনি তো অনেক স্টুডেন্টদেরকে হচ্ছে লাইক রিমোট জব আপনার স্টুডেন্টরাও পেয়েছে, সো তাদের দুই একটা এক্সাম্পল যদি দেন। এখন এখানে হচ্ছে আমি যদি রিসেন্ট আমাদের স্টুডেন্টের কথা বলি, আমাদের ফিমেল ক্যাম্পেইনের যে ফার্স্ট ব্যাচ, যেটাতে হচ্ছে আমি লিড ট্রেনার হিসেবে ছিলাম, এখানে হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট আছেন, ওনার নাম হচ্ছে রিতা শর্মা। উনি কিন্তু হচ্ছে ওনার মেয়ে আছেন, মেয়ে কিন্তু হচ্ছে মেডিকেলে পড়তেছেন। মেয়ে মেডিকেলে পড়া অবস্থাতে উনি হচ্ছে একটা স্কিল শিখতেছেন নিজে কিছু করার জন্য, নিজেকে নতুনভাবে স্টার্ট করার জন্য। তো উনি এই কোর্স চলাকালীন অবস্থাতেই কিন্তু একটা রিমোট জব পাইছেন, একটা হচ্ছে হোস্টেলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। তাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো যাতে উনি ম্যানেজ করে, এখানে অ্যাড রান থেকে শুরু করে পোস্ট করা বা সব কিছু ওভারঅল যে সোশ্যাল মিডিয়াটা আছে সবগুলো উনি ম্যানেজ করবে। এই যে উনি হচ্ছে এই যে এসেও যে উনি হচ্ছে নিজেকে স্টার্ট করার জন্য, নতুন করে শুরু করার জন্য যে একটা স্কিল শিখলেন, স্কিল শিখে যে কাজ করলেন, এটার মাধ্যমেও কিন্তু উনি হচ্ছে অন্যদেরকে ইন্সপায়ার করতেছে যে না, বয়স কিন্তু
কোনো বিষয় না, যে কোনো বয়সেই চাইলে আমরা শুরু করতে পারি, এখন সেটা হোক 10 বছর বয়স বা 20 বছর বয়স। এখন এখানে হচ্ছে আপনি একটা কথা বললেন, যেমনটা হচ্ছে রেপ কেসের যে বিষয়গুলো বলেন, এই জিনিসটা যদি আমরা দেখি আমাদের বর্তমান সময় কিন্তু হচ্ছে, এই যেমন গত মাসে যে এই ঘটনাটা ছিল, একটা মেয়ে, ছোটো বাচ্চা মেয়ে, যা হচ্ছে গলা কাটা, সে হাঁটতেছে, এরকম যে ছোট ছোট বাচ্চাদের সাথে যে ঘটনাগুলো ঘটে থাকে। তারপর গত বছর ছিল আসিয়া ঘটনা। তো এই যে বিষয়গুলো আমরা যখন দেখি বা আমাদের প্যারেন্টসরা যখন এই জিনিসগুলো দেখে, তখন তো তারা নিজেদের সন্তানদেরকে ঘর থেকে বের করতে দিতেও তো তারা অনেক বেশি টেনশনে পড়ে যায়, বা হচ্ছে প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে ঘন্টায় তাদের টেনশন থাকে যে না, তাদের মেয়েটা তখন ঘরের বাহিরে আছে, তার কি অবস্থা, সে কোন পর্যায়ে আছে বা কোন পরিস্থিতিতে সে এখন আছে, তারা এটা নিয়ে অনেক বেশি টেনশনে থাকে। এখন যেমনটা হচ্ছে আমি আমার ঘরে বসে জব করতেছি, এখন আমি যদি আমার বাবা মার কথা বলি, তারা কিন্তু রিল্যাক্স থাকতেছে, আমি কোথায় আছি, আমি আমার রুমে বসে কাজ করতেছি। এখন আমি বাইরে আসি, তাদের টেনশন নেই সেটা নিয়ে, আমি ঘরে বসে কাজ করতেছি, এগুলো নিয়ে তাদের কোনো টেনশন থাকে না। তো এরকমটা কিন্তু শুধু আমার ক্ষেত্রে না, অন্যান্য যে সকল ফ্যামিলি আছে তাদের সবারই কিন্তু প্যারেন্টসদের একটা চিন্তা থাকে তাদের মেয়েদেরকে নিয়ে, যে না, ও এখন ঘরের বাইরে যাইতেছে, কী করতেছে না করতেছে। এখন তারা যদি ঘরে বসে একটা কাজ করে, সেক্ষেত্রে হচ্ছে তাদের টেনশনটা অনেকটা কম থাকে। এখন আসি, দেখেন ফ্রিল্যান্সিং করতে হবে বিষয়টা এমন না, ফ্রিল্যান্সিং ছাড়াও রিমোট জব আছে। রিমোট জবগুলো কীরকম, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটার বা ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, এরকম ধরনের অনেকগুলো পার্ট আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটার বা হচ্ছে ইনস্টাগ্রাম ম্যানেজার, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আমরা আলাদা আলাদা করে অনেক সময় দেখা যায়, অনেক ক্ষেত্রে অনেকে ম্যানেজার হায়ার করে বা মার্কেটার হায়ার করে কাজ করার জন্য। তো এক্ষেত্রে আমরা বাংলাদেশেও কাজ পেতে পারি, বিদেশেও কাজ পেতে পারি। এখন বাংলাদেশের কথা যদি বলি, সবথেকে পপুলার একটা সাইট বিডি জবস। এখানে যদি আমরা হচ্ছে নিজেদের একটা প্রোফাইল ক্রিয়েট করে নিজেদের সিভিটা দিয়ে রাখি, এখানে হচ্ছে অনসাইট জবের পাশাপাশিও কিন্তু অনেক রিমোট জব পাওয়া যায়। আমাদের যদি একটা স্কিল থাকে, ইচ্ছাশক্তি যদি থাকে, আমরা এখানে নিজেদের প্রোফাইল ক্রিয়েট করে সুন্দরভাবে আমরা হচ্ছে বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারি। এখন বাহিরের দেশের কথা যদি বলি, সবথেকে পপুলার হচ্ছে লিঙ্কডইন, এছাড়া আরও অনেক আছে, গ্লাসডোরও আছে। তো এখন লিঙ্কডইন তো আমরা সবাই কি একটা জানি যে একটা হচ্ছে প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে জব পাওয়া যায়। তো এখানে যে হচ্ছে বিদেশি জব বা হচ্ছে রিমোট জবও যে পাওয়া যায়, এটা কয়জনে জানে। এখানেও কিন্তু আমরা নিজেদের প্রোফাইলটাকে সুন্দরভাবে সেট আপ করে আমরা হচ্ছে বিভিন্ন রিমোট জবগুলোতে অ্যাপ্লাই করতে পারি। বাংলাদেশের জব ছাড়াও বিদেশের জব আছে, ইউএসএ, ইউকে, যে কোনো দেশে আমরা চাইলে জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। আমরা যে স্কিলটা পারি সেটা দিয়েই কিন্তু আমরা হচ্ছে ওখানে অ্যাপ্লাই করতে পারি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল মার্কেটার, ওয়েব ডেভেলপার বা ভিডিও এডিটর, যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে কিন্তু এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারতেছে। এক্স্যাক্টলি রাইট। সো এই বিষয়গুলো সম্পর্কে আসলে আমরা দুইজন হয়তো ডিসকাস করছি বা এই বিষয়গুলো সম্পর্কে আমরা হয়তো জানি, বাট ম্যাক্সিমাম অডিয়েন্স আছে বা ম্যাক্সিমাম ফিমেলদের কথা যদি বলি, মেয়েরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই সকল বিষয়ে মানে একদমই সচেতন না। আমরা গতবারের পডকাস্টে আমাদের যে স্ট্যাটিস্টিক্সটা ছিল, আমরা বলেছিলাম বাংলাদেশে আসলে ফিমেলদের পার্টিসিপেশন কত, ফিমেল ফ্রিল্যান্সারদের পার্টিসিপেশন হচ্ছে 9%, যেটা আসলে খুবই কম বাংলাদেশের পার্সপেক্টিভের তুলনায়। এটা আরও অনেক বেশি হওয়ার কথা, কারণ বাংলাদেশেই হচ্ছে মেয়েরা সব থেকে বেশি আনসেফ, ঘরের বাইরে সব থেকে বেশি আনসেফ মেয়েরা। অ্যান্ড বাংলাদেশেই হচ্ছে মেয়েরা থাকে, একটা রিলিজিয়াস বিষয়টাও থাকে যে অনেকে পর্দা করে, অনেকে সামনে আসতে চায় না, অনেকে বাসা থেকে বের হতে চায় না। সো এই যে রিমোট জব সম্পর্কে অনেকে জানে না। যেমন আমাদের গতবারের ফিমেল ক্যাম্পেইনের কথাই যদি বলি, যে আমরা তো ফ্রি সেমিনার যখন করেছিলাম, সো ফ্রি সেমিনার থেকে এমন মনে করেন যে ধরেন আমি ধরে নিলাম যে ফ্রি সেমিনার থেকেই ম্যাক্সিমাম সবাই জানতে পেরেছে এই টার্মটা, যে আসলে রিমোট জবটা কী জিনিস। সো রিমোট জব মানে যে আসলে বাংলাদেশে বসে, বাংলাদেশের হয়তো কোনো একটা কোম্পানিতে ঘরে বসে আপনি চাকরি করতেছেন, বা বাংলাদেশের বাইরে কোনো একটা কোম্পানিতে যে আপনি জব করতে পারেন, এই সুযোগটা যে আছে, এরকম যে একটা কাজ পাওয়া যায় বা এই ধরনের কাজ যে এক্সিস্ট করে, এই বিষয়টাই হচ্ছে অনেকে জানে না। অ্যান্ড এটার জন্য যেটা করে, এখন মনে করেন এই কথাটা আমি বলছি, এখন হয়তো সবাই জানতে চাবে কিভাবে পাবো রিমোট জব, কিভাবে পাবো, কোথায় পাবো এই কোয়েশ্চেনটা না করে আগে যে আমাদের জানতে হবে যে কি স্কিলস লাগবে এই কাজগুলো করার জন্য, আপনি কিসের জব করবেন। যে কোনো একটা চাকরির জন্য প্রথমে তো আপনার আগে জানা থাকতে হবে যে আপনার স্কিলটা কি, আপনার দক্ষতাটা কোথায়, আপনি কি পারেন। সো আপনাকে আগে কাজ শিখতে হবে, এবং কাজ শেখার পর আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি নিজের এজেন্সি দিতে পারবেন, আপনি চাইলে আপনার রিমোট জব করতে পারবেন, আপনার কাছে হাজারো অপশন থাকবে।
কিন্তু আপনার যদি চাকরি আসলে না স্কিলসই খুঁজেও না থাকে কিন্তু- তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, চাকরি না খুঁজেও কিন্তু এক্ষেত্রে হচ্ছে আপনি চাকরি ক্রিয়েট করতে পারবেন অন্যান্যদের জন্য। কারণ কি, আমরা যদি বর্তমানে আমাদের আশেপাশে দেখি, অনেক ক্ষেত্রে দেখা যায় কি অনেকে হচ্ছে এই যে রিমোট জবগুলো, অনেকে দেখা যায় কি বাহিরের দেশে বিভিন্ন ধরনের রিমোট প্রজেক্ট করে বা জব করে। এগুলো অনেক বড় বড় জব থাকে বা হচ্ছে তাদের স্যালারি অনেক বেশি থাকে আর অনেক বড় বড় প্রজেক্টও থাকে। তো ওই ক্ষেত্রে দেখা যায় কি ওরা কী করে, ওদের আন্ডারে আরও 2-3 জন টিম মেম্বার নিয়ে নেয়। তো এখন উনি তো স্যালারিটা পাচ্ছে, স্যালারি পাওয়ার পর সেখান থেকে হচ্ছে তার যে টিম মেম্বার থাকে তাদেরকে হচ্ছে মান্থলি একটা Divide দিচ্ছে। করে দেয়। তো এতে করে কি হচ্ছে, সে নিজে কিন্তু অন্যদেরও জব ক্রিয়েট করতেছে, নিজের জবের পাশাপাশি অন্য জনেরটাও করতেছে। তো আপনি চাইলে কিন্তু শুধুমাত্র চাকরির পিছনে যে দৌড়াবেন, চাকরি না খুঁজেও কিন্তু নিজে চাইলে অন্যদের জবটা ক্রিয়েট করতে পারেন। Exactly কিন্তু right. এই জন্য আপনাকে হচ্ছে স্কিল পার্সন হইতে হবে। স্কিল না হলে আসলে কোনোটাই হবে না। এখন ধরেন অনেকে বলতে পারেন যে আমি কি স্কিল শিখবো বা আমার কোন স্কিল ইন্টারেস্ট, এটা আমি কীভাবে বুঝবো। এখন স্কিলের যে বিষয়টা, এটা প্রথমে আপনাকে দেখা লাগবে আপনার ইন্টারেস্ট আছে কি না, বা আপনি যে স্কিলটা শিখতে চান এটা শেখার জন্য আপনার আশেপাশে আপনার যে জিনিসগুলো প্রয়োজন স্কিলটা শেখার জন্য সেগুলো আছে কিনা, তারপর সেটা মার্কেট ডিমান্ডটা কেমন, এটা নিয়ে আপনি হচ্ছে মানে ইচ্ছা মতন সারাদিন এটা নিয়ে বসে থাকতে পারবেন কিনা, এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারবেন কিনা, রিসার্চ করতে পারবেন কিনা, বা এটার জন্য যেই নলেজগুলো প্রয়োজন ওইটুকু আপনার ব্রেন রাখতে পারবে কিনা, এই জিনিসগুলো আগে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। এরপরে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে ইউটিউব বা যে কোনো জায়গা, যে কোনো ফ্রি রিসোর্সে আপনি হচ্ছে গিয়ে ওইটা সম্পর্কে একটু রিসার্চ করতে পারেন, ওইটা নিয়ে একটু দেখতে পারেন যে আমার এই কাজটা ভালো লাগে কিনা। কয়েকদিন একটু নিজে প্র্যাকটিস করে দেখেন, যদি মনে হয় যে না ঠিক আছে আমার থেকে এটা ওকে মনে হইতেছে, তখন আপনি যদি চান যে না এখন আমি কোনো একজন প্রফেশনালদের থেকে শিখবো, তখন আপনি চাইলে সামনে আগাইতে পারেন। এখন এখানে একটা বিষয় আছে, মেয়েদের কথা যদি আমরা বলি, বেশিরভাগ মেয়েরা থাকে কি টেকনোলজিক্যাল দিক থেকে অনেক বেশি পিছিয়ে থাকে। এখন এখানে আমি জানি না আপনারা অনেকে এই কথাটা বিশ্বাস করবেন কিনা বা কিভাবে নেবেন। একজন হচ্ছে স্টুডেন্ট, মধ্যবয়সী স্টুডেন্ট, এই কয়েকদিন আগে হচ্ছে আমার সাপোর্টে আসছে। যেহেতু হচ্ছে আমি আমাদের ফিমেল ক্যাম্পেইনের ট্রেনার, ওই ক্ষেত্রে তো আমি সাপোর্টও দিই। সাপোর্ট দিলে দেখা যায় আমার কাছে অনেক স্টুডেন্ট আসে এবং তাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলে। তো একদিন হচ্ছে একজন স্টুডেন্ট আসছে, এসে বলতেছে যে ম্যাম আমি তো হচ্ছে আগে একটা মোবাইল দিয়ে টুকটাক কাজ করতাম, ক্লাস করতাম, এখন হচ্ছে ওই মোবাইল ফোনে তো ভালোভাবে পারতেছিলাম না, বা আমার থেকে মনে হয়েছে যে এখন আর একটু ভালো করা দরকার, সেজন্য ম্যাম আমি আইফোন কিনছি। এখন আইফোন দিয়ে তো আমি ভালোভাবে কিছুই করতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আপনারা নিজেরাই দেখেন যে একজন যে কিনে এসে বলতেছে যে সে স্কিল শেখার জন্য সে এখন মোবাইল আপগ্রেড করছে, মোবাইল আপগ্রেড করে সে আইফোনে আসছে। তো এক্ষেত্রে তার এই যে টেকনোলজিক্যাল দিক থেকে তার নলেজের কতটুকু ঘাটতি আছে এটা আপনারা নিজেই বুঝতে পারতেছেন। যখন সেই কথাটা বলছে তখন আসলে ওনাকে আর কী বলবো, কিছু তো তখন বলার ছিল না। তখন আমি এটা বলছি যে আপনি আইফোন না কিনে ল্যাপটপ কিনতে পারতেন, ওখান থেকে আপনি আরও ভালো কাজ করতে পারতেন। তখন এই যে বিষয়গুলো, এগুলো দেখেন আমাদের মেয়েদেরকে আসলে গাইড করার মতন কেউ থাকে না, বা কেউ বলে না যে তুমি হচ্ছে এই জিনিসটা শিখো বা করো। কারণ আমাদের আশেপাশে যত মেয়েরা থাকে বেশিরভাগই হচ্ছে ফোনটাও ঠিকভাবে চালাইতে পারে না। বেশিরভাগ ছেলেরা কিন্তু এই জিনিসগুলোতে খুব বেশি এক্সপার্ট। আপনি যদি নিজের ঘরে দেখেন, কম্পিউটার কিনবে, কম্পিউটার লাগবে, ল্যাপটপ লাগবে, ঘরে যদি ছেলে থাকে সর্বপ্রথম কিন্তু তার জন্যই আসে। কারণ কি, কারণ হচ্ছে ছেলে গেম খেলবে, ছেলে এটা করবে, ছেলের ওইটা লাগবে। এখন কম্পিউটার জিনিসগুলো বেশিরভাগ প্যারেন্টসদের কাছে মনে হয় কি এগুলো তো ছেলেদের জিনিস, এগুলা মেয়েরা কি করবে, এরকম একটা চিন্তা ভাবনা অনেক বেশি থাকে বর্তমানে। যদিও বর্তমান সময়ে এটা কিছুটা কমে আসলেও কিন্তু অনেক জায়গায় এগুলো দেখা যায়। এই কারণে কিন্তু আমাদের মেয়েদের মধ্যে হচ্ছে টেকনোলজিক্যালের নলেজ অনেক কম, এবং বেশিরভাগ মেয়েরা দেখা যায় কি ফেসবুকটা ভালোভাবে চালাইতে পারে না, বা হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো নিয়েও তাদের নলেজ অনেক কম থাকে। তো সেই জন্য হচ্ছে যে নিজেদের ফ্যামিলি বা হচ্ছে নিজেদেরকে এই জিনিসগুলোর ক্ষেত্রে এগিয়ে আসা লাগবে যে না আমাকে এই জিনিসগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে, এবং এগুলো দিয়ে কী কী করা যায়। এই যে আমরা হচ্ছে সারাদিন ফেসবুকে রিলস দেখে টাইম ওয়েস্ট করি, এবং ওই রিলসগুলো নিয়ে অন্যদের সাথে গসিপ করি যে আচ্ছা আজকে তো এটা দেখলাম, এটা হইলো, ওইটা হইলো, অনেক মজা ছিল, বা হচ্ছে ফ্রেন্ডদেরকে সারাদিন রিলস শেয়ার করতে থাকি। তো এই যে রিলস দেখতেছি, তখন আমি অন্যজনের রিলস না দেখে তো নিজের যেই ক্রিয়েটিভিটিটা আছে, নিজে যেই জিনিসগুলো জানি সেগুলো দিয়ে তো নিজেই একটা রিলস বানাইতে পারি, যেখানে আমি অন্যজনদেরকে হচ্ছে নলেজ দিচ্ছি, বা অন্যজন আমার এই ভিডিওটা থেকে ইন্সপায়ার হচ্ছে বা শিখতেছে, এরকম ভালো কিছু তো আমি নিজেও করতে পারি। তো এখানে আমি হচ্ছে 10টা-5টা ফানি রিলস দেখে আমার টাইম ওয়েস্ট না করে নিজে যদি একটা ভালো মিনিংফুল কিছু বানাইতে পারি, সেটাও তো আমি চাইলে শেয়ার করতে পারি। সেখান থেকেও তো আমার একটা কিছু হচ্ছে, এখান থেকে আমার কন্টেন্ট মনিটাইজেশন যদি হয় সেখান থেকেও আমি চাইলে আর্নিং করতে পারতেছি। এখন কন্টেন্ট মনিটাইজেশনের বিষয়টা হচ্ছে প্যাসিভ আর্নিংয়ের মতন, এটা হচ্ছে আমরা ভিডিও দিয়ে দিলাম, আর্নিংটা আসতে থাকলো। এখন এটার জন্য তো আমাদেরকে হচ্ছে কিছু একটা করতে হবে। কী করবো? এই যে আমরা ভিডিও বানাইতে পারি, আমাদের একটা স্কিল আছে, এটা নিয়ে আমরা ভিডিও করতে পারি, এটার মাধ্যমে চাইলে আমরা আর্নিং আনতে পারি। এক্স্যাক্টলি রাইট। সো আপনি ফার্স্টলি হচ্ছে যে কথাটা বললেন সেখান থেকে একটু আসি, সেটা হচ্ছে এই যে মনে করেন যে
কোনো এই যে আইফোন কেনার যে বিষয়টা, যে একটা স্টুডেন্ট সে হচ্ছে মোবাইল আপগ্রেড করতে যেয়ে আইফোন কিনলো, কারো কাছ থেকে সাজেশন পেলো না। আসলে সাজেশন কারো কাছ থেকে পেলো না বলতে কি, মানুষ মানে আমরা মেয়েরা যতই মনে করি যে আমি হয়তো আমার বেস্ট ফ্রেন্ডের কাছে যাব বা আমার ফ্রেন্ডের কাছে যাব বা আমার হয়তো বাসার কারো কাছ থেকে আমি সাজেশনের জন্য যাব, আলটিমেটলি আসলে মেয়েরা ওই হেল্পটা পায় না যত যাই বলেন। কারণ কি, তাদেরকে আসলে গুরুত্ব সহকারে দেখাই হয় না। এটা এখনও বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে এক্সিস্ট করে। সো আমি এখান থেকে আমাদের যে ফিমেল কমিউনিটি গ্রুপটা কিন্তু ঠিক এই চিন্তা থেকেই গড়ে তোলা। আমাদের গতবার হচ্ছে এই যে কয়েক মাস আগেই হচ্ছে আমরা আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপটা হচ্ছে নিয়ে আসছি, এসআর ড্রিমাইটির ফিমেল কমিউনিটি গ্রুপটা ওপেন করা হয়েছে। এবং এটা একটাই ভিশন ছিল এই গ্রুপটা ওপেন করার, দ্যাট ইজ মেয়েরাই মেয়েদেরকে সাপোর্ট করবে। যেমন ধরেন আপনি হচ্ছে আপনার ডিভাইস আপডেট করতে চাচ্ছেন, আপনি কি ডিভাইস আপডেট করবেন, আপনি ফিমেল কমিউনিটি গ্রুপে কিন্তু পোস্ট করলে সেখানে কিন্তু আমরা আছি, আপনি আছেন, আমরা ট্রেনাররা আছি, তারপর হচ্ছে আমাদের মডারেটর আছেন, আমাদের অফিসের এক্সিকিউটিভরা আছেন, ওরা কিন্তু ওখানে সাজেশন দিচ্ছে, কমেন্ট করছে, মানে একটা ভালো একটা হেল্পফুল একটা গাইডলাইন তাদেরকে দিচ্ছে যে তোমার এটা করা উচিত। অ্যান্ড আমি বলবো যে এটা হচ্ছে সব থেকে ট্রাস্ট ওয়ার্দি একটা জিনিস। অনেক সময় দেখা যায় কি আমরা হচ্ছে আমাদের কাছের মানুষের থেকে যে সাপোর্টটা পাই না, এই সাপোর্টটা আমরা বাইরের কোনো একটা জায়গা থেকে পাই। এবং এই মনে করেন যে এই ভিশন থেকেই হচ্ছে আমাদের এসআর ড্রিমাইটি ফিমেল কমিউনিটি গ্রুপটা ওপেন করা। আমি যদি আপনাদেরকে একটু হচ্ছে আমাদের কমিউনিটি গ্রুপটা দেখাই, এখানে আমাদের 64.7K মেম্বার্স আছে। এখানে আবার আরেকটা কথা আছে, 64.7K মেম্বার্স এখানে আগ্রহী। কিসের জন্য আগ্রহী? কিছু একটা তারা করবে, এটার জন্য আগ্রহী। বাট ডিসিশন কি নিতে পারতেছে? ডিসিশন কিন্তু নিতে পারতেছে না। এখানে আমি বলবো যে 80% ফিমেলরা তারা দেখতেছে কে কী করতেছে, কিন্তু তারা ওই যে সাপোর্টের অপেক্ষায় আছে। বাসা থেকে হয়তো একটু সাপোর্ট করবে, হাজব্যান্ড একটু সাপোর্ট করবে, ভাই একটু সাপোর্ট করবে, বোন একটু সাপোর্ট করবে, মা বাবা একটু সাপোর্ট করবে, অ্যান্ড দেন হচ্ছে সে একটা ডিসিশন নেবে। ডিসিশন মেকিংয়ে হচ্ছে মেয়েরা খুবই 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 দুর্বল অ্যান্ড খুবই ডিপেন্ডেন্ট। আমরা নিজের ডিসিশন যে নিজে নিতে পারি বা আমি যে আমার লাইফে একটা ভালো ডিসিশন নিতে পারবো, এখানে হচ্ছে মেয়েদের একটা দুর্বলতা আছে, এখানে কনফিডেন্সটা নাই। বা ট্রাস্ট মি, আপনি একটা ডিসিশন নিয়ে দেখেন, সেটা যদি ওয়ার্ক না করে আপনি 2টা ডিসিশন নেন, পরেরটা নেন, সেটাও ওয়ার্ক না করলেও 3 নাম্বার ডিসিশন নেন। লাইফ ইজ ফুল অফ ব্যাড ডিসিশনস। লাইফে আমরা অনেক ব্যাড ডিসিশনস নেই, বাট তার মানে এই না যে আমরা ডিসিশনের জন্য আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হব। হ্যাঁ, আমরা সাজেশন নিতে পারি, বাট আমাদের ইনটিউশন কি বলে, আমি কি চাই, হোয়াট ইজ মাই ইন্টারেস্ট, ওইভাবে যদি আমরা একটা ডিসিশন নেই, অনেক সময় এরকম আনপ্রেডিক্টেবল বা অনেক কম চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়াগুলোই কিন্তু লাইফের বেস্ট একটা ডিসিশন হয়। কিন্তু এখানে এই যে আমি ফিমেল কমিউনিটি গ্রুপটা দেখালাম যে এত মেম্বার, 68,000-এরও বেশি মেম্বার এখানে, সেই যে 68,000-এরও বেশি মেম্বারের মধ্যে ম্যাক্সিমাম ওরা কিন্তু ডিসিশন নিতে পারে না। ওদের একটা প্রবলেম হচ্ছে ডিসিশন মেকিংয়ের। তারা দেখতেছে কে কী করতেছে, তাদের ইচ্ছা আছে, বাট সাপোর্টের অভাবে তারা স্টার্ট করতে পারতেছে না। তো আমি তাদেরকে এই একটা কথাই বলবো যে নিজের ডিসিশন নিজের নিতে হবে। আজকে আমার ডিসিশন যদি আমি নিজে না নিতাম, আমি যদি ওয়েট করতাম যে না আমার বাবা আমাকে বলবে যে তোমার ইনকাম করতে হবে, তুমি ইনকাম না করলে তোমাকে আমি টাকা পয়সা দিব না, তারপর আমি ইনকাম করব, ওই দিনটা পর্যন্ত যদি আমি অপেক্ষা করতাম, তাইলে হয়তো আমি অনেক লেট করে ফেলতাম। বা আমার আম্মু যদি বলতো যে তুই যদি আর কোনো টাকা, তুই যদি ইনকাম করতে না পারিস তাহলে হচ্ছে তোর পড়াশোনা বন্ধ, এই কথা যদি আমাকে শুনে দেন আমি ইনকামে যেতাম, তাহলে হয়তো আমি অনেক লেট করতাম। আসতেই পারতো এরকম একটা সিচুয়েশন, আসতেই পারতো এরকম আনপ্রেডিক্টেবল একটা মোমেন্ট আমাদের লাইফে। সো আগে থেকে যদি আমরা নিজেকে প্রিপেয়ার করে ফেলি, একটা ডিসিশন নেই, এই যে আই ডোন্ট রিগ্রেট মাই ডিসিশন। অ্যান্ড আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ছিল যে আমি স্টুডেন্ট থাকা অবস্থায় আমি কিছু টাকা ইনকাম করছি, অ্যান্ড আমি আমার ইনকামের জার্নিটা আমি তখন স্টার্ট করছি। এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস। এই যে আপনি বললেন যে মানে আমার লাইফে যদি এরকম একটা সিচুয়েশন আসতো যে যখন হচ্ছে আমার বাবা মা আমাকে বলতেছে ইনকাম করতেই হবে, না হলে হচ্ছে তোমাকে হাত খরচ দিব না, বা যে বিষয়টা, তা আমাদের যদি এরকম সিচুয়েশন আসার পরে যদি হচ্ছে আমরা আর্নিং করার জন্য হচ্ছে আশেপাশে দৌড়াদৌড়ি করতে থাকি বা হচ্ছে চাকরি খুঁজতে থাকি বা কী করবো এটা নিয়ে যদি আমরা হাই হুতাশ করতে থাকি বা হচ্ছে খুব খোঁজাখুঁজি করতে থাকি, ওই সময়টা দেখা যায় কি আমাদের হচ্ছে মেন্টাল পিসটাও নষ্ট হয়ে যায় এবং অনেকে দেখা যায় এগুলো নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। অনেকের অনেক নেগেটিভ চিন্তাভাবনাও কিন্তু এই সময়টাতে আসে। তো আমাদের ওই দিনটাতে যাওয়ার দরকার কি, আমরা যখন স্টুডেন্ট অবস্থাতে থাকি বা হচ্ছে আমরা যখন যে অবস্থাতেই থাকি না কেন, আমরা চাইলে তখন থেকেই কিন্তু শুরু করতে পারি, যে কোনো কিছু দিয়েই আমরা চাইলে শুরু করতে পারি। এখন আমরা যদি
যদি হচ্ছে কর্পোরেটের বিষয়গুলো যদি দেখি, এমন অনেকে আছে কিন্তু যারা হচ্ছে কর্পোরেটে জব করতেছে ডিরেক্টলি, জব করার পাশাপাশিও কিন্তু তারা ফ্রিল্যান্সিং করতেছে বা হচ্ছে অন্যান্য অনেক কিছু করতেছে, তারা শুধুমাত্র তাদের চাকরির উপর ডিপেন্ডেন্ট নেই। এখন আমরা তো এটা সবাই জানি যে কর্পোরেট যে জবগুলো থাকে সেগুলো কিন্তু অনেক হচ্ছে ব্যস্ততম সময় থাকে, ওইখানে অনেক বেশি টাইম দিতে হয় বা অনেক কাজের প্রেশার থাকে। তো এই যে কাজের প্রেশার বা এই যে এত সময় ওখানে দিতে হয়, এগুলোর পাশাপাশিও ওইখান থেকে কিন্তু মানুষজন নিজেদের সময়গুলো ম্যানেজ করে এক্সট্রা কিছু করতেছে। এখন আমরা এই যে আমাদের বর্তমান সময়ে বাজারের যে ঊর্ধ্বগতি, এই ক্ষেত্রে দেখেন আপনার একটা জবই কিন্তু মানে শেষ না, মানে জব দিয়েই কিন্তু আপনার হইতেছে না। জব থেকে আর স্যালারি কত আসে, 50,000 বা 1,00,000, এর বেশি যেটা আসে সেটা খুব কম মানুষেরই আসে, সবার তো এরকম থাকে না, এভারেজ গেলে 50 থাকে। ইভেন এটাই অনেক বেশি অনেকের হ্যাঁ, জন্য। তো এই ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায়, আপনার ফ্যামিলি মেম্বার যদি 5 জন হয়, 4 জন হয়, 6 জন হয়, বা হচ্ছে সাথে যদি আপনার বাবা মাও থাকে যারা হচ্ছে একটু বয়স্ক, ওদের ওষুধের খরচ লাগতেছে, নিজের ছেলে মেয়ের স্কুলের খরচ লাগতেছে, তারপর নিজেদেরও খরচ থাকতেছে, মেডিকেল খরচও থাকে, বাসা ভাড়াও থাকে। এখন এই ক্ষেত্রে দেখা যায় কি আপনি যদি শুধুমাত্র নিজের জবের উপর ডিপেন্ডেন্ট হন, তখন হচ্ছে যে মানে একটা ভালো লাইফ লিড করা যায় না, বা হচ্ছে ছেলে মেয়েদেরকেও ওরা যেরকমটা চায় বা যতটুকু কমফোর্ট আপনি নিজে দিতে চাইতেছেন বা নিজে দিতে চান, ওইটাও কিন্তু আপনি দিতে পারেন না এই একটা জবের কারণে। এখন সেটা তাদের এডুকেশনাল দিক হোক বা হচ্ছে তাদের খাওয়া দাওয়া হোক, কাপড় চোপড় হোক, যে কোনো দিক, তাদের মেডিকেল দিকটাও তখন আপনি ঠিকভাবে দেখতে পারতেছেন না। তো সেজন্য আমাদের উচিত যে হচ্ছে জবের পাশাপাশিও হলে একটা কিছু করা, বা জব যদি না করি ঠিক আছে সমস্যা নেই, আমরা একটা স্কিল শিখে ঘরে বসে যাতে একটা কিছু করতে পারি। এক্স্যাক্টলি রাইট। জবের পাশাপাশি যারা ওয়ার্কিং ওমেন আছে, এমন হতে পারে আমাদের ফিমেল ক্যাম্পেইনে, প্রিভিয়াস ফিমেল ক্যাম্পেইনের কথা যদি বলি, তো আমাদের ফিমেল ক্যাম্পেইনে কিন্তু অনেক ফার্মাসিস্ট জয়েন করেছে, আমাদের ফিমেল ক্যাম্পেইনে হচ্ছে ডক্টর জয়েন করেছে। একজন ফার্মাসিস্টের কথা যদি আমি আপনাদেরকে এখনই দেখাই, একজন ফার্মাসিস্ট। সো আমি তার এক্সাম্পলটাই যদি দেখাই, যে উনি এই যে তাহমিনা খানম, হ্যাঁ। সো তাহমিনা খানম উনি হচ্ছে লাইক আমাদের ক্লাস করে লাইক মানে খুবই উনি খুশি আমাদের ক্লাসের যে এনভায়রনমেন্ট বলেন, আমরা যেভাবে ক্লাস নিচ্ছি, আপনি যেভাবে ক্লাস নিচ্ছেন, আমি যেভাবে ক্লাস নিচ্ছি, উনি খুবই 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 স্যাটিসফাইড। অ্যান্ড উনি উনার ফার্মাসিস্ট ছিল, অ্যান্ড দেন হচ্ছে ফার্মাসিস্টের ওই জব ছেড়ে এসে উনি হচ্ছে এখন এই জবটা করতেছে, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় কি আমরা যখন যারা নিউলি মম, ঠিক আছে, যাদের ছোট বাচ্চা আছে, তখন আসলে চাইলেও না বাইরে যেয়ে কিছু করা যায় না। অনেকে হয়তো বলতে পারে এটা আমার লাইফের অনেক বড় একটা স্যাক্রিফাইস। ইয়েস, ইট ইজ ইয়োর স্যাক্রিফাইস, ওয়ান অফ দ্য বিগেস্ট স্যাক্রিফাইস, যে আমি আমার ক্যারিয়ারটাকে স্যাক্রিফাইস করতেছি। অ্যাট দ্য সেম টাইম আপনার সন্তানকে তো আপনারই সময় দিতে হবে, আপনি তো মা, আপনাকেই তো টাইম দিতে হবে, আপনার মতো তো আর কেউ যত্ন করতে পারবে না। সো এই স্যাক্রিফাইসটা ইজ আ গুড স্যাক্রিফাইস, আমি এটা বলবো। একজন নিউলি মম যারা আছে তারা তাদের ক্যারিয়ারটা যে স্যাক্রিফাইস করছে, এটা ভালোভাবে করছে, গুড স্যাক্রিফাইস। বাট এই স্যাক্রিফাইসটা যেন লং টাইমের জন্য না হয়, কারণ ওই যে আমি মা হলাম, তারপর আমি নিজে কি সেটা যদি ভুলে যাই তাহলে কিন্তু হবে না। সো দেখা যায় আমাদের একটা ক্যারিয়ার ব্রেক পড়ে, ক্যারিয়ার ব্রেকের পর আবার যে কাজ করাটা কিন্তু অনেকে ওই কিক ব্যাকটা করতে পারে না, আসতে পারে না। সো তাদের জন্য কিন্তু এই যে তাহমিনা খানম, শি ইজ অ্যান এক্সাম্পল, যে সে হচ্ছে ফার্মাসিস্ট ছিলেন অ্যান্ড খুবই ভালো। আমার যতটুকু মনে আছে ওনার স্যালারি মোস্ট প্রবাবলি 90,000 কি 1,00,000 টাকার মতো স্যালারি ছিল। উনি হচ্ছে মনে করেন ফার্মাসিস্টের জব ছেড়ে এসে উনি এখন তার সন্তান যেমন লালন পালন করতেছে, ঘরে বসে কাজ করতেছে, এবং উনি অলরেডি ইনকাম করা শুরু করে দিছে আমাদের ফিমেল ব্যাচের স্টুডেন্ট, লাইক ফিমেল ক্যাম্পেইনের স্টুডেন্ট কয়দিন হলো। তো এটাই হচ্ছে কথা, যে যারা হচ্ছে নিউলি মম তাদের জন্য কিন্তু এটা একটা সেফ একটা অপশন। প্লাস যারা ওয়ার্কিং ওমেন, আপনি যেটা বললেন যে ওয়ার্কিং ওমেন যারা আছে তারা জবের পাশাপাশিও হচ্ছে ঘরে বসে স্কিল ডেভেলপ করে ঘরে বসে কাজ করতে পারে, ঘরে বসে হয়তো একটা বিজনেস করলো, ঘরে বসে হয়তো কিছু প্রজেক্ট করলো, যেখান থেকে হচ্ছে এক্সট্রা ইনকাম হলো। ঠিকই তো বলছেন, 50,000 টাকা এখন কি হয়, 1,00,000 টাকা এখন কি হয়। আর ফ্যামিলি মেম্বার্স যদি বেশি থাকে তখন তো আরও কিছু হয় না, বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে গেলে। আমার কথা হচ্ছে একটা ছেলেরই কেন সবসময় দায়িত্ব নিতে হবে যে বাচ্চাদের পড়াশোনা করাবে, ওই বাবাই করাবে? কেন, মাও তো ইকুয়ালি পার্টিসিপেট করতে পারে এই মনে করেন যে বাচ্চাদের লালন পালনের পিছনে, বাসা ভাড়ার পেছনে, খাবার দাবারের পেছনে, সংসারের খরচের পেছনে। কেন মেয়ে পারবে না? একটা ছেলের উপরই কেন ফুল রেসপন্সিবিলিটি থাকবে? অ্যান্ড এখান থেকেই আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে, যে যেহেতু ছেলের উপর হচ্ছে কমপ্লিটলি সব কিছু সবাই ডিপেন্ডেন্ট থাকে, তো একটা ছেলে যখন একটা ফুল ফ্যামিলি চালায় তার পক্ষেও তো জিনিসটা টাফ হয়ে যায়। সো একটা মেয়ে যদি তাকে সে হেল্প করে এবং দুজন মিলে যদি সেটা কন্টিনিউ করে, দেন আমি বলবো ইটস আ পাওয়ার ম্যাচ। তখনই কিন্তু পাওয়ার ম্যাচটা হয়, অ্যান্ড তখনই হচ্ছে সব কিছু সুন্দরভাবে স্মুথলি যাওয়া শুরু করে। আমি প্রথম দিকে হচ্ছে আমাদের একজন স্টুডেন্টের নাম বলছিলাম, হৃদিতা শর্মা।
উনিও কিন্তু হচ্ছে একজন মা। তো উনার মেয়ে হচ্ছে মেডিকেলে যখন ভর্তি পরীক্ষা দিবে, মেডিকেলে প্রিপারেশন নিবে, প্রিপারেশনের জন্য উনি হচ্ছে উনার জব ছেড়ে দেন। উনার জবটা কিন্তু একটা ভালো পজিশনের জব ছিল, 1 লাখ টাকা প্লাস ওনার স্যালারি ছিল। তো উনি শুধুমাত্র এই এত টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়েছেন উনার মেয়ের জন্য, উনার মেয়েকে যাতে উনি ভালোভাবে টাইম দিতে পারেন এবং উনার মেয়ে যাতে একটা ভালো মেডিকেলে চান্স পায়। তো এই কারণে উনি হচ্ছে জবটা ছেড়ে দেন। তো জব ছাড়ার পরে হচ্ছে উনার মেয়ে এখন কিন্তু একটা মেডিকেলে পড়তেছেন পড়ার পর এখন ওনার মনে হচ্ছে না কিছু একটা করা উচিত, এবং ওনার নিজের কিছু পারিবারিক সমস্যা ছিল বা কিছু ফাইন্যান্সিয়াল ইস্যুজের কারণে উনি এখন নতুন করে আসলে শুরু করতে যাচ্ছেন। এই যে নতুন করে শুরু করতে চাচ্ছেন সেই ইচ্ছা থেকে কিন্তু উনি আমাদের এখানে জয়েন করেন আমাদের এই ফিমেল ক্যাম্পেইনে। এবং এখানে প্রথম ব্যাচের যে সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট, যেই ব্যাচটা হচ্ছে আমি লিড করতেছি এখানে স্টুডেন্ট, এবং কোর্স চলাকালীন অবস্থাতেই কিন্তু উনি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে একটা জব পায়। তো এটা হচ্ছে আমি স্ক্রিনশটটা বা হচ্ছে গ্রুপে উনি যে পোস্ট করছেন এটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে উনি পোস্ট করছেন যে উনি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে জব পাইছেন। এই যে উনি নতুন করে শুরু করলেন, এখানে উনি উনার মেয়ের জন্য স্যাক্রিফাইস করলেন, ক্যারিয়ারটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে কিন্তু উনার মেয়েও যখন একটা স্টেবল পজিশনে গেলেন উনি এখন আবার নতুন করে শুরু করতেছেন। আচ্ছা, এই যে উনি হচ্ছে উনার মেয়ের জন্য যে ক্যারিয়ারে একটা ব্রেক দিলেন, ব্রেক দেওয়ার পরেও কিন্তু উনি উনার এই বয়সে এসে, উনার বয়স কিন্তু প্রায় 40+ হবে, এই এজে এসেও কিন্তু উনি হচ্ছে একটা কামব্যাক যে দিলেন, এটাই কিন্তু উনার জন্য অনেক। কারণ এরকম সময় কিন্তু দেখা যায় যে অনেকে কামব্যাক করতে পারে না প্রপারলি, মাঝখানে একটা ব্রেক পড়ে গেলে। তো সেখানে উনি কিন্তু একটা কামব্যাক দিচ্ছেন, এবং কোর্স চলাকালীন অবস্থাতে উনি একটা জব পেয়ে গেছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে, এবং এখানে ওনার স্যালারিটাও ভালো। যদি উনি এখানে ভালো পারফর্ম করে ওনার হচ্ছে স্যালারিটা আরও বাড়বে, যেহেতু প্রথম 6 মাস বা 4 মাস হচ্ছে একটা প্রফেশনাল টাইম থাকে, এটা কমপ্লিট হলে ওনার এখানে স্যালারিটাও বাড়বে। তো উনি কিন্তু হচ্ছে অন্যান্যদের জন্য একটা ইন্সপিরেশন হতে পারে। এক্স্যাক্টলি রাইট। আপনি যার কথা বলেছেন আই রিমেম্বার উনি লাইক আমার সাপোর্টেও আসেন। তো আসলে মানে ডেডিকেশনের জন্য যে কোনো বয়স লাগে না বা কোনো কিছু করার জন্য যে বয়স লাগে না, শি ইজ অ্যান এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল আমার মাথায় আছে, সেটা হচ্ছে আমাদের ইয়েসা ড্রিমাইটির আরেকজন স্টুডেন্ট, ওনার নাম হচ্ছে খাদিজা লিপি। তো ওনার স্টোরিটাও না কাইন্ড অফ ওনার সাথে অনেকটা মানে সিমিলারিটিস আছে এইভাবে। উনিও হচ্ছে স্কুলের টিচার ছিলেন, অ্যান্ড দেন হচ্ছে বাচ্চারা যখন বড় হলেন, স্কুলে যাওয়া শুরু করলেন, তখন হচ্ছে উনি জবটা ছেড়ে দেন অ্যান্ড যখন উনি লাইক পুরাটা সময় ওনার লাইফের একটা মানে আমি বলবো যে বড় একটা পার্ট অথবা হচ্ছে ম্যাক্সিমাম যে টাইমটা সেটা হচ্ছে এই সংসার, সন্তান, সব কিছুর পেছনে হচ্ছে উনি ইনভেস্ট করে। অ্যান্ড খুব দুঃখ করেই বলছিলেন যে উনার তারপরেও শুনতে হয়েছে যে উনার আসলে ফ্যামিলিতে কোনো কন্ট্রিবিউশন নাই। সো আমরা যদি আসলে ওইভাবে চিন্তা করি, আসলে কন্ট্রিবিউশন মানে মানুষ কি বুঝে? কন্ট্রিবিউশন বলতেই যে আপনি হার্ডওয়ার্ক করতেছেন, রান্নাবান্না করতেছেন, বাচ্চাদেরকে বড় করতেছেন, এগুলাকে আসলে কন্ট্রিবিউশন হিসেবে কনসিডারই করা হয় না। কন্ট্রিবিউশনটা তখন কনসিডার করা হয় যখন আপনি ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করতেছেন একটা ফ্যামিলিতে। এখন যদি খাদিজা লিপির কথা চিন্তা করি, যার এক্সাম্পলটা আমি দিচ্ছি, উনি এখন এসে হচ্ছে উনার লাইফে একটা আমি বলবো যে ক্যারিয়ারটা হচ্ছে উনি আবার নতুন করে শুরু করছেন। উনি ডেটটা খুব সুন্দরভাবে বলেন যে আমার তো ডেটটা আসলে মনে নাই যে কত মার্চের কত তারিখ যেন। তো উনি হচ্ছে ঠিক ওই ডেটে নাকি উনার আবার নতুন একটা জীবন শুরু হয়েছে। কিভাবে? যে উনি ওই দিন থেকে হচ্ছে আমাদের এখানে ক্লাস করা স্টার্ট করে, অ্যান্ড ওই দিন থেকে উনার ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা স্টার্ট হয়, অ্যান্ড উনার মেয়েকে উনি মেডিকেলে এখন পড়াতে পারছেন উনার নিজের টাকায়। এটাই হচ্ছে উনার লাইফের সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট। জাস্ট চিন্তা করে দেখেন, যে সন্তানের জন্য সে হয়তো চাকরিটা ছেড়ে দিছিল, এখন আবার সেই সন্তানকেই সে হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করাচ্ছে তারই টাকার মাধ্যমে বা তারই চাকরির মাধ্যমে বা তার কাজের মাধ্যমে। সো মায়েদের স্যাক্রিফাইস আমরা আসলে ওইভাবে দেখি না যে তার হয়তো ফ্যামিলিতে সারাদিন কাজ করছে, সারাদিন হচ্ছে ফ্যামিলির পেছনে সময় দিচ্ছে, এই জন্য আমরা ভ্যালিউটা দিতে জানি না। বাট যখনই ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করে তখন কিন্তু তার ভ্যালুটা আমরা দিতে জানি। একজন মা চাইলে সে সব কিছুই করতে পারে। সে যেমন ঘর সামলাতে পারে, ঘর সামলানোর পাশাপাশি সে কিন্তু কাজও করতে পারে, একটা কোম্পানিতে জব করতে পারে। বাসায় হয়তো তার কোনো ওইরকম ভ্যালিউ নেই, বাট সে যে কোম্পানিতে জব করছে, ফর এক্সাম্পল খাদিজা লিপি যে কোম্পানিতে জব করে, ওখানে কিন্তু তার ভ্যালিউ অনেক, এবং সে স্যালারিও মাসাল্লাহ খুব ভালো পাচ্ছেন। সো এইটাই যে আপনি যদি কোনো জায়গায় যদি কোনো একটা মেয়ে থেমে যায় বা কোনো জায়গায় যদি একটা মেয়ের মনে হয় যে না এখানেই ক্যারিয়ার শেষ, ওখানে শেষ না। আপনি চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ইউ ক্যান রিস্টার্ট। অ্যান্ড এই সেকশনটা লাইক অনলাইন যে সেক্টরটা, এই সেক্টরের যে অপশনটা, এটা হচ্ছে এরকম ফ্লেক্সিবিলিটি আপনাকে দেয় যে আপনি আসলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে, যে কোনো বয়সে, যে কোনো জায়গা থেকে ইউ ক্যান জাস্ট রিস্টার্ট ইউর লাইফ। আমি তো জাস্ট একটা খাদিজা লিপির এক্সাম্পল দিলাম, এরকম অসংখ্য খাদিজা লিপি কিন্তু আমাদের ঘরে ঘরে আছে। বাট
তারা নিজের আইডেন্টিটি তৈরি করতে পারে নাই, যেমনটা খাদিজা লিপি আপু তার আইডেন্টিটি তৈরি করে দেখাইছে যে না আমি আসলে কিছু একটা করতে পারি, আমার একটা নতুন লাইফ স্টার্ট হতে পারে, আমার বাচ্চারা বড় হয়ে গেছে তো কি হয়েছে আমি এখন স্টার্ট করতে পারি। সো ওনার পোস্টে একটু আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই। এখানে হচ্ছে সে পোস্ট করছে, এখানে উনি কি করে, ওনার কাজের ইনকাম সব কিছু হচ্ছে উনি এখানে পোস্ট করছে, অ্যান্ড উনি এখন মাসাল্লাহ খুব ভালো হচ্ছে ইনকাম করতেছে। সো এটাই হচ্ছে কথা যে আমরা লাইক মা বলেন প্লাস হচ্ছে যে কোনো বয়সের মেয়েরা চাইলে আসলে একটা কাজ না মাল্টিপল কাজ করতে পারে। মেয়েদের কিন্তু এই মাল্টিপল টাস্ক করার কিন্তু একটা স্কিল আছে, যেটা হচ্ছে হিডেন ট্যালেন্ট, আমি বলবো হিডেন স্কিল। এটা আমরা কেউ রিয়ালাইজ করতে চাই না। অ্যাট দ্য সেম টাইম আপনি বাচ্চা পালতেছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি রান্না করতেছেন, সংসার সামলাইতেছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন। আমাদের ক্লাসের কথা চিন্তা করি, আমাদের ক্লাসের স্টুডেন্টরা আসতেছে, তারা কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার বাচ্চাকে দেখতেছে, ক্লাসও করতেছে, হোমওয়ার্ক করতেছে, সাপোর্টে আসতেছে, হোমওয়ার্ক সাবমিট করতেছে, এক্সামও দিচ্ছে। সো এটাই হচ্ছে বিষয় যে আমরা চাইলে ইটস জাস্ট আমাদের চাইতে হবে জিনিসটা, বাট আমরা এই জিনিসটা চাই না। অ্যান্ড আমরা মনে করি যে হ্যাঁ বয়স হয়ে গেছে এখন আর কি করব। আমাদের মাদের কথা যদি চিন্তা করি, আমার আম্মু প্লাস হচ্ছে লাইক আপনার মার কথা যদি চিন্তা করি, তাদেরও কিন্তু লাইক একটা আমার আম্মুর তো একটা ইচ্ছা আছে। আমার আম্মু এখনও বলে যে আমি কিছু একটা করতে চাই, আমার কিছু একটা করার ইচ্ছা, মানে ইনকাম করার ইচ্ছা আমার আম্মুর। সো আমিও সামটাইমস রিয়ালাইজ করি যে না আম্মুরও আসলে, আম্মু তো ওই সুযোগটাই পায় না এই লাইফে যে আমাদের 3 বোনকে বড় করছে, এখানেই হচ্ছে তার জীবনের একটা বড় অংশ এখানেই চলে গেছে। তো এখন সামটাইমস আমার মনে হয় যে না আম্মুরও আসলে কিছু করা দরকার, তারও তো একটা লাইফ আছে, তারও তো একটা ইচ্ছা আছে। নিজের ইনকামের ফিলিংসটাই ডিফারেন্ট, এটা তো সবার ফিল করা উচিত। এটা আমরা যেমন ফিল করতেছি আমাদের মায়েদেরও সেটা ফিল করার সেই অধিকারটা আছে। আমি এটা খুবই এনকারেজ করি তাদেরকে যারা নিজের মা, যেমন হচ্ছে যে খাদিজা লিপি বলেন, এরকম অসংখ্য স্টুডেন্ট আছেন যারা মা এবং তাদের সন্তানরা হচ্ছে তাদেরকে মোটিভেট করে যে না আম্মু তুমি কিছু করো, তুমি পারবা করতে। কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটাই যদি দেখি, এখন কন্টেন্ট ক্রিয়েট করতেছে এরকম অনেকেই আছেন যারা হচ্ছে আমাদের মায়ের বয়সী, তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করে ভালো একটা আমি বলবো মেসেজ দিচ্ছে অডিয়েন্সকে। সো এই যে এনকারেজমেন্টটা কিন্তু আসলে বাচ্চাদের কাছ থেকেই আসে। মারা যদি বাচ্চাদের ইম্প্যাক্ট ক্রিয়েট করে, মারা যদি বাচ্চাদের সাপোর্ট করতে পারে তাহলে বাচ্চারা কেন মায়েদের সাপোর্ট করতে পারবে না। আর আমাদের এই কোর্সগুলোই তো হচ্ছে এমনভাবে সাজানো যে আসলে যে কোনো বয়সের মেয়েরা হচ্ছে বা যে কোনো বয়সের মা হতে পারে, 50+ হতে পারে, 60 হতে পারে, তারা কিন্তু সবার জন্যই হচ্ছে এই কোর্সগুলো লাইক বেসিক থেকে করা। নিজের ইনকামের ফিলটা সবারই নেওয়া উচিত। আমি জাস্ট এখন চিন্তা করি এই যে ঈদের টাইম গেল, তাই না, ঈদের সময় সব থেকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা জাস্ট শেয়ার করি, সব থেকে খুশির মোমেন্ট কী ছিল, সব থেকে ভালো মোমেন্ট কী ছিল, যে আমি আমার ইনকামের টাকা দিয়ে আমি আমার কাছের মানুষজনদেরকে গিফট কিনে দিতে পারছি, বা তাদেরকে ঈদে একটা গিফট দিতে পারছি, ঈদে একটা কিছু কিনে দিতে পারছি। অ্যান্ড ওই জিনিসটা কিনে দেওয়ার জন্য আমার ওই যে থাকে না যে আমি দেখলাম যে আমার একটা বাজেট আছে, ধরেন আপনার হাজব্যান্ড আপনাকে একটা বাজেট দিল 10,000 টাকার একটা বাজেট, হ্যাঁ, এখন 10,000 টাকার মধ্যে আপনাকে চিন্তা করতে হবে 2,000 টাকা আমার জন্য, 2,000 টাকা আমার আম্মুর জন্য, 2,000 টাকা আমার বোনের জন্য, 2,000 টাকা আমার ভাইয়ের জন্য, 2,000 টাকা আমার হাজব্যান্ডের জন্য কিছু কিনবো। এই যে একটা বাজেট, হ্যাঁ, এই বাজেটের মধ্যে কিন্তু আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে, চলতে হবে। আপনি চিন্তা করেন আপনার একটা ইনকাম আছে, আমি আমার এক্সাম্পল যদি দিই, আমি চিন্তা করলাম যে আমার একটা এক্সাম্পল আছে এবং এবারের ঈদে আমার যে ইচ্ছা সেটা হচ্ছে আমি আমার আম্মু আব্বু, আমার দাদা ভাই, তাদেরকে হচ্ছে আমি গিফট কিনে দিব এবং এবারের ঈদে আমি তাদেরকে আমার টাকা দিয়ে সবার আগে যে আমি আমার দাদা ভাইয়ের জন্য হচ্ছে একটা পাঞ্জাবি কিনছি, ঠিক আছে, পাঞ্জাবি কিনছি, তারপর দেন হচ্ছে আমার বাবার জন্য, আমার মার জন্য কিছু কিনলাম, আমার বোনদেরকে কিছু দিলাম, আমার হাজব্যান্ডকে কিছু দিলাম। অ্যান্ড এই যে নিজের ইনকামের টাকা দিয়ে কাউকে কিছু কিনে দেওয়ার যে ফিলিংসটা, ওইটা কারো বাজেটের টাকা দিয়ে যে ফিলিংসটা, ওটা সেম না। আচ্ছা, এখানে যদি হচ্ছে আমি আমার কথাই বলি, আমি হচ্ছে আমার নিজের ইনকামের টাকা দিয়ে কিন্তু হচ্ছে ঈদের সময় দেখা যায় যে সব সময় না হলেও দেখা যায় আমি প্রায় সময় চেষ্টা করি যে ফ্যামিলি সবাইকে দেওয়ার জন্য। যেমন হচ্ছে আমার দাদা দাদি নেই, আমার হচ্ছে নানা নানু আছেন, ওনাদেরকে হচ্ছে মানে আমার যতটুকু সম্ভব হয় অতটুকু আমি তাদেরকে দেই। তারপর হচ্ছে চাচা ফুফু মামা, তারপর হচ্ছে খালামণি, প্লাস আমার নিজের ফ্যামিলি বাবা মা ভাই বোন সবাইকেই আমি চেষ্টা করি কিছু না কিছু দেওয়ার জন্য। এখন তাদের যে আমার এটাই প্রয়োজন বা আমার এটা ছাড়া ঈদ হবে না, বিষয়টা তো এমন না। তাদেরও ঈদ হচ্ছে, আমাদের ঈদ হচ্ছে, কিন্তু এই যে আমি তাদেরকে জিনিসটা দিতে পারতেছি, এটাই হচ্ছে আমাদের নিজেদের একটা স্যাটিসফ্যাকশন যে না আমার নিজের টাকা দিয়ে আমি তাদের জন্য একটা কিছু করছি বা তাদেরকে আমি কিছু একটা গিফট করছি। এবং তাদেরও কিন্তু খুশিটা ডাবল হয়ে যায় যে না তাদের হচ্ছে ছেলে মেয়ে তাদেরকে কিছু একটা দিছে ঈদ উপলক্ষে, তাও আবার সেটা হচ্ছে নিজেদের আর্নিং থেকে দিছে। এক্স্যাক্টলি, মানে এই ফিলিংটাই কিন্তু আসলে ডিফারেন্ট। আমি আমার হাজব্যান্ড তো আমাকে একটা লাইক বাজেট দিয়ে বলছে যে না সবাইকে তুমি গিফট কিনে দাও। আমার কথা হচ্ছে ওর বাজেট
ওইটা ঠিক আছে, বাট আমার বাজেটে যে আমি কাউকে কিনে দিব বা আমার ইনকামের টাকা দিয়ে কিনে দিব, এটা আমি করব, লেট মি ডু দ্যাট, এটা আমি করব। যেমন আমি আমার এই যে যেটা বললাম যে দাদা ভাইয়ের কথা বলেন, আম্মুর কথা, আব্বুর কথা, তারপর হচ্ছে আমার মাদার ইন লর কথা, মানে তাদেরকে আমি আমার টাকা দিয়ে দিব, এটা আমি চাই, এটা আমার ইচ্ছা, অ্যান্ড ইট ফিলস ডিফারেন্ট। এটা তারাই ফিল করতে পারবে যারা অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা করার লাইক সুযোগটা তাদের আছে। অনেক আপুরা আছে যারা মানে আই ফিল সো ব্যাড যে তারা ওই যে নিজের বাবাকে হচ্ছে 2,000 টাকার মেডিসিন কিনে দিবে, তারা হচ্ছে সেই বাজেটটা বা সেই টাকাটা এখন তাদের কাছে নাই, কারণ তারা তো কমপ্লিটলি হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট, অ্যান্ড প্রতি মাসে যে হাজব্যান্ডের কাছ থেকে 2,000 5,000 টাকা করে নিবে আমার বাবাকে আমি মেডিসিন কিনে দিব। সবার আর্থিক অবস্থা তো সেম থাকে না, হয়তো দেখা যাচ্ছে তার হাজব্যান্ড অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বে দিচ্ছে না, আবার অনেকে দেওয়ার সামর্থ্যটা নেই। সো আমাদেরকে ওই যে আফসোস না করে ওয়ে আউট বের করার যে বিষয়টা, যে না, চিন্তা করতে হবে যে আমি কিছু একটা করব। এখন ইনকামের অপশনসগুলো নিয়ে যদি আমি একটু কথা বলি, ইনকামের অপশনস কিন্তু অনেক। আপনি রিমোট জবের কথা বলছেন, রিমোট জবের মাধ্যমে ইনকাম করা যায়। আপনি ফ্রিল্যান্সিংয়ের কথা বলছেন, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইনকাম করা যায়। আমরা অনলাইন বিজনেসের কথা বললাম যে ঘরে বসে আপনি অনলাইন বিজনেস করতে পারেন। প্রিভিয়াস ক্যাম্পেইনে, প্রিভিয়াস ক্লাসে আমরা শিখিয়েছি যে কিভাবে একদম আমি বলবো যে 2,000 টাকার ইনভেস্টমেন্টে কিভাবে একটা অনলাইন বিজনেস শুরু করা যায়, ঠিক আছে? সেটা কিভাবে করতে পারে এটা শিখাইছি। জিরো ইনভেস্টমেন্টে কিভাবে বিজনেস করবে এটাও কিন্তু স্টুডেন্টদেরকে শেখানো হচ্ছে। প্রোডাক্ট সোর্সিংয়ের একটা আমি বলবো A to Z আইডিয়া, যেটা আমাদের হচ্ছে মনে করেন 4 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স, সেটা একটা ক্লাসে বা একটা কোর্সের মধ্যে হচ্ছে স্টুডেন্টদেরকে সেই নলেজটা দিয়ে দেওয়া, যেখানে তাকে যে মার্কেট রিসার্চ করতে হচ্ছে না যে আমি কোথা থেকে প্রোডাক্ট আনবো, একটা ফুল গাইডলাইন দিয়ে দেওয়া যে আপনি বিজনেস শুরু করবেন, কোন বিজনেস পার্টিকুলারলি শুরু করতে চাচ্ছেন, অমুক জায়গা থেকে প্রোডাক্ট আনতে পারবেন, অমুক জায়গা থেকে হোলসেল করতে পারবেন, আপনি আপনার পেজটা এভাবে ক্রিয়েট করবেন, ওয়েবসাইট এভাবে ক্রিয়েট করবেন, ল্যান্ডিং পেজ এভাবে দরকার, কীভাবে অ্যাড রান করবেন, ফুল যে গাইডলাইনটা সেটা কিন্তু স্টুডেন্টদেরকে আমাদের এই কোর্সের মাধ্যমেই দেওয়া হচ্ছে অনলাইন বিজনেসের একটা সেগমেন্টে। শুধুমাত্র কি তাই, ফ্রিল্যান্সিং গেল, রিমোট জব গেল, অনলাইন বিজনেস গেল, কন্টেন্ট ক্রিয়েশন ইজ দ্য কিং। আমি এখন এটা বলি যে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে এখন ইনকাম করার যে ভ্যারিয়াস অপশনস আছে এটা কেউ জানে না। কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি যেমন কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন, নাম্বার 1। আপনার যখন ভিউজ ভালো আসবে, কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে, ডলার তো আসতেছেই, আপনার ভিউজ আসা শুরু হলো, আপনি ব্র্যান্ড কোলাবোরেশন করতে পারবেন। ব্র্যান্ড কোলাবোরেশন করলেন, ফর এক্সাম্পল আপনি হচ্ছে এমন একটা পার্টিকুলার জিনিস নিয়ে হচ্ছে কন্টেন্ট বানাচ্ছেন, ওই কন্টেন্টের সাথে রিলেটেড যে ইকুইপমেন্টসগুলো আছে, ধরেন আমরা পডকাস্ট করি, হ্যাঁ আমাদের পডকাস্ট অনেক ভাইরাল, ধরে নিলাম জাস্ট ফর এন এক্সাম্পল। এখন অনেক ভিডিও এডিটর আসবে, জাস্ট ফর এন এক্সাম্পল, তারা আমাদের সাথে কোলাবোরেট করতে চাবে, তারা আমাদেরকে ফ্রিতে ভিডিও করে দিতে চাবে, সেট আপ স্পন্সর করতে চাবে অনেকে। সো এই যে স্পন্সরের বিষয়গুলো, সেটাও কিন্তু চলে আসে কন্টেন্ট ক্রিয়েশন থেকে। আবার আরেকটা কথা যদি বলি যে পডকাস্ট বাদ দিলাম, যারা হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানায় প্রোডাক্ট রিলেটেড, জাস্ট ফর এন এক্সাম্পল যারা মেকআপ ব্লগার আছে, মেকআপ ভিডিওস বানায়, স্কিন কেয়ার ভিডিওস বানায়, সো স্কিন কেয়ারের যত আইটেমস আছে, যাদের স্কিন কেয়ার বিজনেস আছে, তারা কিন্তু আপনাকে সেই প্রোডাক্টগুলো সেন্ড করবে, আপনি কিন্তু সেগুলো গিফট পাচ্ছেন, PR পাচ্ছেন। সো সেখান থেকেও কিন্তু আপনার একটা ইনকাম সোর্স জেনারেট হচ্ছে। নট অনলি দ্যাট, যেহেতু আপনি ইউ আর ফেমাস ফর, একদম আমি বলবো যে স্কিন কেয়ার স্পেশালিস্ট, অথবা আমি যদি বলি যে ইউ আর ফেমাস ফর মেকআপ, এখন আপনি কিন্তু ওই মেকআপ প্রোডাক্টগুলো দিয়েও কিন্তু নিজের বিজনেস স্টার্ট করতে পারবেন, বিকজ মানুষ আপনাকে ট্রাস্ট করবে, বিকজ ওরা আপনার কন্টেন্টকে ট্রাস্ট করে। সো আপনি পার্টিকুলারলি যে বিষয়ের উপর কন্টেন্ট বানাচ্ছেন, ওখানে যেমন ব্র্যান্ড কোলাবোরেশন করতে পারছে, তেমনই হচ্ছে বিজনেস শুরু করতে পারছে, কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারছে। সো এখানে অনেক অপশন আছে, হচ্ছে একসাথে, সবকিছু এখানে একসাথে হচ্ছে আপনি যেটা বললেন যে হচ্ছে প্রোডাক্ট সোর্সিং এর বিষয় বা কিভাবে বিজনেস স্টার্ট করবে, আমরা সেই গাইডলাইনটা দিচ্ছি। তো এর পাশাপাশি হচ্ছে সে যে বিজনেসটা যে স্টার্ট করলো সেটা কিভাবে মার্কেটিং করবে, তারপর হচ্ছে কিভাবে ফেসবুকে অ্যাড রান করবে, বা হচ্ছে কিভাবে অর্গানিক মার্কেটিং করবে, মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, এই সব কিছুই কিন্তু হচ্ছে আমরা তাদেরকে দেখাচ্ছি। অসংখ্য স্টুডেন্টদের এক্সাম্পলস আমরা আপনাদেরকে দিতে পারবো, অসংখ্য স্টুডেন্টদের স্টোরিজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। বলা স্টার্ট করলে আসলে শেষ হবে না, আপনারা জাস্ট আমাদের SR Dream IT ফিমেল কমিউনিটি গ্রুপটা ঘুরে দেখতে পারেন। সো
আরেকটা মেইন সোশ্যাল ইস্যু সেটা হচ্ছে আমাদের সাইবার বুলিং। সাইবার বুলিং হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা শিকার কারা হয়? মেয়েরাই কিন্তু আমরা এটার শিকার হই, রাইট? যে আমরা মেয়েরা বিভিন্ন ধরনের সাইবার বুলিং বলেন, অনলাইনে বিভিন্ন কমেন্টের মাধ্যমে, মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট বা হচ্ছে থ্রেট দেওয়া হয় মেয়েদেরকে। সো এখান থেকে আসলে বের হয়ে আসার উপায়টা না আমরা অনেকেই জানি না বা আমরা অনেকে সচেতন না। ভয়ে কি করি? আইডি ডিঅ্যাক্টিভেট করে দিই, আইডি ডিঅ্যাক্টিভেট করে সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে যায়। অনেকে আছে যেন আপনি অনলাইনে কাজ না করতে পারেন, এই কারণেও হচ্ছে বা আপনি লাইভ করতেছেন, আপনাকে ব্যাড কমেন্ট করতেছে যেন আপনি অনলাইন সেক্টর থেকে চলে যান। এরকম একটা গ্রুপ অফ পিপল আছে যারা এসে আপনাকে সাইবার বুলিং করবে। সো এটার যে আপনি স্টেপ নিতে পারবেন, এটার জন্য আপনাকে কি করতে হবে সেই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না, এটা আমাদের জানা উচিত। সো এখান থেকে যে আসলে প্রতিকারের উপায় আছে এই বিষয়টা আমরা অনেকেই জানি না। সো ধরেন আপনি একটা সাইবার বুলিংয়ের শিকার হলো, কেউ আপনাকে থ্রেট করলো বা আপনার পিকচার্স নিয়ে আপনাকে থ্রেট করা স্টার্ট করলো। তা আমরা মনে করি কি যে আমরা এখন থানায় যাব বা পুলিশের কাছে যাব, বিভিন্ন ধরনের এগুলো অনেক হ্যাসেল হয়ে যায়, এই ধরনের সমস্যা। সো আপনি কিন্তু বাসায় বসেই অনলাইনে জিডি করতে পারেন। সো আমরা যে কোনো ধরনের হচ্ছে আমরা কমপ্লেন দেওয়ার আগে আমাদের কিন্তু একটা জিডির কপি লাগে। সো অনলাইনে জিডি করা কিন্তু এখন ভেরি সিম্পল। আপনি জাস্ট অনলাইনে একটা জিডি অ্যাপও আছে, ওই অ্যাপের মাধ্যমে হচ্ছে আপনি অনলাইনে জিডি করতে পারবেন এবং ওই জিডির কপি দিয়ে আমাদের অনলাইনে মেয়েদেরকে নিয়ে কাজ করে কিছু অর্গানাইজেশন আছে, তাদের কাছে আপনি জাস্ট জিডির কপিটা যদি পাঠিয়ে দেন তারা কিন্তু নেক্সট স্টেপগুলো নেয়। সো এই যে মনে করেন যে এই যে সচেতনতাগুলো আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভয়। আচ্ছা, এক্ষেত্রে আপনি যেটা বললেন জিডির বিষয়, এখন জিডিটা করার জন্য কিন্তু আমাদের আরও কিছু জিনিসের প্রয়োজন, যেমনটা হচ্ছে সাইবার বুলিংটা কিভাবে করা হয়। হয় কমেন্টের মাধ্যমে বা হচ্ছে স্টকিংয়ের মাধ্যমে, অথবা হচ্ছে কোনো একটা ডিপফেক ছবির মাধ্যমে, বা হচ্ছে কোনো একটা ট্রোলিংয়ের মাধ্যমে, বা যে কোনোভাবে এরকম পোস্টের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ট্রোলিংগুলো হয় এগুলোর মাধ্যমে কিন্তু সাইবার বুলিংটা হয়। তো এই যে বুলিংগুলো হলো, এগুলো আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে এগুলো স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে তাদেরকে ব্লক করে দিতে পারেন, স্ক্রিনশট নেবেন, তারপর তাদেরকে রিপোর্ট করবেন। এখন এই যে আপনি স্ক্রিনশটটা যে নিলেন, এখন যখন জিডি করবেন, আইনি সহায়তায় যখন যাবেন, তখন এই স্ক্রিনশট আর ওই যে পোস্ট, ওই আইডি, ওগুলার লিঙ্কগুলো সবসময় কালেক্ট করে রেখে দিবেন। ওই লিঙ্ক আর হচ্ছে ওই স্ক্রিনশটগুলো নিয়ে যখন আপনি পুলিশের কাছে দিবেন, ওরা কিন্তু বাকি স্টেপগুলো নিবে। বা হচ্ছে জিডির ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো লাগবে। এছাড়া আমরা বেসিক যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে যে পোস্টে বা হচ্ছে ওই আইডিগুলোতে রিপোর্ট দিয়ে দিতে পারি আর হচ্ছে ব্লক করতে পারি। এরপরে জিডি করার পরে হচ্ছে বাকি যে প্রসেসগুলো থাকে ওগুলো হচ্ছে হয় পুলিশ থেকেই নেওয়া হয়, আর না হলে আপনি যে অর্গানাইজেশনগুলোর কথা বলেন মেয়েদের জন্য, সে সকল অর্গানাইজেশনের সাথে যদি আমরা কন্ট্যাক্ট করি এবং আমাদের জিডির কপিটা দেই, তারাই কিন্তু হচ্ছে আমাদেরকে বাকি হেল্পগুলো ওরাই করে দিবে, বাকি কি প্রসিডিওর থাকে ওরা আমাদেরকে বলে দিবে। আচ্ছা, সো ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের পডকাস্ট সেশনটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে ফিমেল ক্যাম্পেইনে।